শুরু করছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছবি গল্পের দ্বিতীয় পর্ব। হয়তো এমনি করিয়াই বহুক্ষণ কাটিত, কিন্তু একটা প্রকাণ্ড নরনারীর দল নাচিয়া গাহিয়া সম্মুখের পথ দিয়া উৎসবে যোগ দিতে চলিয়াছিল। মাসয়ে ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, চলো, সময় হইয়াছে। কিন্তু আমার যাওয়া যে একেবারে অসম্ভব মহাশয়। কেন? এই ছবিখানি 5 দিনে শেষ করিয়া দিব চুক্তি করিয়াছি, না দিলে সে মান্দালে চলিয়া যাইবে। সুতরাং ছবিও লইবে না, টাকাও দিবে না। টাকার উল্লেখে মহাশয় কষ্ট পাইত, লজ্জাবোধ করিত, রাগ করিয়া বলিল, কিন্তু তা বলিয়া তো তোমাকে এমন প্রাণপাত পরিশ্রম করিতে দিতে পারি না। বাথিন এই কথার কোনো উত্তর দিল না। পিতৃঋণ স্মরণ করিয়া তাহার মুখের উপর যে ম্লান ছায়া পড়িল, তাহা আরেকজনের দৃষ্টি এড়াইল না। কহিল, আমাকে বিক্রি করিও, আমি দ্বিগুণ দাম দিব। বাথিনের তাহাতে সন্দেহ ছিল না। হাসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু করিবে কি? মহাশয় গলার বহুমূল্য হার দেখাইয়া বলিল, ইহাতে যতগুলি মুক্তা, যতগুলি চুনি আছে, সবগুলি দিয়া ছবিটিকে বাঁধাইব। তারপরে শোবার ঘরে আমার চোখের উপর টাঙাইয়া রাখিব। তারপরে যেদিন রাত্রে খুব বড় চাঁদ উঠিবে, আর খোলা জানালার ভিতর দিয়া তাহার জ্যোৎস্নার আলো তোমার ঘুমন্ত মুখের উপর খেলা করিতে থাকিবে, তারপরে তোমার ঘুম ভাঙিয়ে। কথাটা শেষ হইতে পাইল না। নিচে মহাশয়ের গরুর গাড়ি অপেক্ষা করিতেছিল। তাহার গাড়োয়ানের উচ্চকণ্ঠের আহ্বান শোনা গেল। বাথিন ব্যস্ত হইয়া কহিল, তারপরের কথা পরে শুনিব, কিন্তু আর নয়, তোমার সময় হইয়া গেছে, শীঘ্র যাও। কিন্তু সময় বহিয়া যাইবার কোনো লক্ষণ মহাশয়ের আচরণে দেখা গেল না। কারণ সে আরো ভালো করিয়া বসিয়া বলিল, আমার শরীর খারাপ বোধ হইতেছে, আমি যাব না। যাবে না? কথা দিয়াছ, সকলে উদ্গ্রীব হইয়া তোমার প্রতীক্ষা করিতেছে, তা জানো না? মহাশয় প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, তা করুক, চুক্তিভঙ্গের অত লজ্জা আমার নাই, আমি যাব না। ঠিক, তবে তুমিও চলো। পারিলে নিশ্চয় যাইতাম, কিন্তু তাই বলিয়া আমার জন্য তোমাকে আমি সত্যভঙ্গ করিতে দিব না। আর দেরি করিও না, যাও। তাহার গম্ভীর মুখ ও শান্ত দৃঢ় কণ্ঠস্বর শুনিয়া মহাশয় উঠিয়া দাঁড়াইল। অভিমানে মুখখানি ম্লান করিয়া কহিল, তুমি নিজের সুবিধার জন্য আমাকে দূর করিতে চাও। দূর আমি হইতেছি, কিন্তু আর কখনো তোমার কাছে আসিব না। এক মুহূর্তে বাথিনের কর্তব্যের দৃঢ়তা স্নেহের জলে গলিয়া গেল। সে তাহাকে কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, এত বড় প্রতিজ্ঞাটা করিয়া বসিও না মহাশয়। আমি জানি ইহার শেষ কি হইবে, কিন্তু আর তো বিলম্ব করা চলে না। মহাশয় তেমনি বিষণ্ণ মুখেই উত্তর দিল, আমি না আসিলে খাওয়া পড়া হইতে আরম্ভ করিয়া সকল বিষয়ে তোমার যে দশা হইবে, সে আমি সহিতে পারিব না। জানো বলিয়াই তুমি আমাকে তাড়াইতে পারিলে। এই বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। প্রায় অপরাহ্ন বেলায় মহাশয়ের রূপা বাঁধানো ময়ূরপঙ্খী গোযান যখন ময়দানে আসিয়া পৌঁছিল, তখন সমবেত জনমণ্ডলী প্রচণ্ড কলরবে কোলাহল করিয়া উঠিল। সে যুবতী, সে সুন্দরী, সে অবিবাহিতা এবং বিপুল ধনের অধিকারিণী। মানবের যৌবন রাজ্যে তাহার স্থান অতি উচ্চে, তাই এখানেও বহুমানের আসনটি তাহারই জন্য নির্দিষ্ট হইয়াছিল। সে আজ পুষ্পমাল্য বিতরণ করিবে। তাহার পর যে ভাগ্যবান এই রমণীর শিরে জয়মাল্যটি সর্বাগ্রে পরাইয়া দিতে পারিবে, তাহারই অদৃষ্টই যেন আজ জগতে
হিংসা করিবার একমাত্র বস্তু। সজ্জিত অশ্বপৃষ্ঠে রক্তবর্ণ পোশাকে সওয়ারগণ উৎসাহ ও চাঞ্চল্যের আবেগ কষ্টে সংযত করিয়াছিল। দেখিলে মনে হয় আজ সংসারে তাহাদের অসাধ্য কিছুই নাই। ক্রমশ সময় আসন্ন হইয়া আসিল এবং যে কয়জন অদৃষ্ট পরীক্ষা করিতে উদ্যত তাহারা সারি দিয়া দাঁড়াইল এবং ক্ষণিক পরেই ঘণ্টার সঙ্গে সঙ্গে মরিবাচি জ্ঞানশূন্য হইয়া এই কয়জন ঘোড়া ছুটাইয়া দিল। ইহা বীরত্ব, ইহা যুদ্ধের অংশ। মাসয়ের পিতৃ পিতামহগণ সকলেই যুদ্ধ ব্যবসায়ী। ইহার উন্মত্ত বেগ নারী হইলেও তাহার ধমনীতে বহমান ছিল। যে জয়ী হইবে তাহাকে সমস্ত হৃদয় দিয়া সংবর্ধনা না করিবার সাধ্য তাহার ছিল না। তাই যখন ভিন্ন গ্রামবাসী এক অপরিচিত যুবক আরক্ত দেহে কম্পিত মুখে ক্লেদসিক্ত হস্তে শিরে তাহার জয়মাল্য পরাইয়া দিল, তখন তাহার আগ্রহের আতিশয্য অনেক সম্ভ্রান্ত রমণীর চক্ষেই কটু বলিয়া ঠেকিল। ফিরিবার পথে সে তাহাকে আপনার পার্শ্বে গাড়িতে স্থান দিল এবং সজল কণ্ঠে কহিল, আপনার জন্য আমি বড় ভয় পাইয়াছিলাম। একবার এমনও মনে হইয়াছিল অত বড় উঁচু প্রাচীর কোনরূপে যদি কোথাও পা ঠুকিয়া যায়। যুবক বিনয়ে ঘাড় হিট করিল, কিন্তু এই অসম সাহসী বলিষ্ঠ বীরের সহিত মাসয়ে মনে মনে তাহার সেই দুর্বল কোমল ও সর্ববিষয়ে অপটু চিত্রকরের সহিত তুলনা না করিয়া পারিল না। এই যুবকটির নাম পথিন। কথায় কথায় পরিচয় হইলে জানা গেল ইনিও উচ্চবংশীয়, ইনিও ধনী এবং তাহাদেরই দূর আত্মীয়। মাসয়ে আজ অনেককেই তাহার প্রাসাদে সান্ধ্যভোজে নিমন্ত্রণ করিয়াছিল। তাহারা এবং আরও বহু লোক ভিড় করিয়া গাড়ির সঙ্গে সঙ্গে আসিতেছিল। আনন্দের আগ্রহে তাহাদের তাণ্ডব নৃত্যোত্থিত ধুলার মেঘে ও সঙ্গীতের অস্বচ্ছ নিনাদে সন্ধ্যার আকাশ তখন একেবারে আচ্ছন্ন অভিভূত হইয়া পড়িতেছিল। এই ভয়ঙ্কর জনতা যখন তাহার বাটির সম্মুখ দিয়া অগ্রসর হইয়া গেল, তখন ক্ষণকালের নিমিত্ত বাথিন তার কাজ ফেলিয়া জানলায় আসিয়া নীরবে চাহিয়া রহিল। সান্ধ্যভোজের প্রসঙ্গে পরদিন মাসয়ে বাথিনকে কহিল, কাল সন্ধ্যাটা আনন্দে কাটিল। অনেকেই দয়া করিয়া আসিয়াছিলেন, শুধু তোমার সময় ছিল না বলিয়া তোমাকে ডাকি নাই। সেই ছবিটা প্রাণপণে শেষ করিতেছিল। মুখ না তুলিয়াই বলিল, ভালোই করিয়াছিলে। এই বলিয়া সে কাজ করিতে লাগিল।